অফ হয়ে গেছিল। আবার নতুন করে দিছো? হুম। অফ কি হবে? নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওটা ডিসকানেক্টিং। রিজুম করে দিলেই তো হতো। ও আচ্ছা, বুঝিনি, ওই জন্য ফোন দিছি নেট তো আছে। ঠিক আছে, মাত্র। শুরু করো। পার্ট ওয়ান পার্ট টু করে দেবো। ওখানে রিজুম করে দেবো। ওইখানে কিছু লেখা একটা রিজুম বাটন, জাস্ট ক্লিক করলে ক্লাস চালাও, সব ব্যবস্থা করে দিচ্ছি। ক্লাস চালাও, লাইটস দিচ্ছি ভাই, সমস্যা নেই, ভিজুয়াল ক্লিয়ার। দেখা যাচ্ছে। আচ্ছা, লাইটসের জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এই সমস্যার মাঝেও। বাট কিছুক্ষণের মধ্যেই মোটামুটি আমরা সব কিছু কাভার করে নিব। তো রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে ভাইয়ের সাথে থাকার জন্য। আর এই যে প্রবলেমের জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিছু মনে নেবেন না। বাট যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম এখানে, সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে আমাদের জাস্ট একটা জার্নাল আমরা বলেছি যে কি বলছে আমাদের, আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে আমাদের সেই ক্ষেত্রে কি বলেছিল, পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা জাস্ট বলেছি যে আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের জার্নাল হওয়ার কথা হচ্ছে যে ক্রয় এবং নগদানকে ক্রেডিট। তো সেই হিসাবে আমি বলেছিলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত কি, অ্যাসেট ডিক্রিজ অ্যান্ড আমাদের ইকুইটি ডিক্রিজ করবে। ঠিক আছে, আমরা সেটা বলেছিলাম। বাট আমাদের অপশনে এটা ছিল না, যার জন্য আপনাদের কি হচ্ছিল, এই যে এই প্রবলেমটা হচ্ছিল আর কি। ঠিক আছে, তো এখন আমার কথা হচ্ছে, আমি বললাম যে অ্যান্সারটা এ। এখন কথা, কেন আমার অ্যান্সারটা এ হইলো যে ইকুইটি ইনক্রিজ করলো অ্যান্ড অ্যাসেট আমার, সরি, ইকুইটি ডিক্রিজ করেছে এবং অ্যাসেট কি হয়েছে আমার ইনক্রিজ করেছে। কিন্তু কথাটা হচ্ছে কেন করলো এটা, কোন সেন্সে, এর জন্যই আজকে আমাদের মোটামুটি এই সমন্বয়টা দেখা উচিত। আমাদের ব্যতিক্রমের কিছু নীতি আছে, সেই ব্যতিক্রমের নীতি আমাদের বলছে যে, আচ্ছা আমরা শুধু অ্যান্সারটা মনে রাখি যে নগদে পণ্য ক্রয়ের ফলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে বা ব্যালেন্স শিটে কি হবে, আমাদের ইকুইটি ডিক্রিজ করবে অ্যান্ড অ্যাসেট কি হবে, ইনক্রিজ করবে। এটা কিভাবে হচ্ছে আমরা একটু সেটা দেখব। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমাদের অন্য বা ইন জেনারেল আমরা যেটা করছি, ব্যতিক্রমের নীতি বলছে যে না, আমরা সেটা করতে পারবো না। এই যে যখন আমরা পণ্য ক্রয় করছি তখন আমাদের হবে হলো মজুদ পণ্য ডেবিট অ্যান্ড আমাদের যে নগদ আছে নগদান ক্রেডিট। তাহলে এই যে এই ক্ষেত্রে যে যে মজুদ পণ্য আসলো, এখন আমরা তো এটা তো আমরা কখনো করি না যে ক্রয় করলে আমরা মজুদ পণ্য তো আমরা কখনো ডেবিট করি না। আচ্ছা, এই যে মজুদ পণ্যের যদি কথা বলি, মজুদ পণ্য কাউন্টারে আমাদের দুইটা সিস্টেম আছে বা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যেটাকে আমরা বলি কালীন পদ্ধতি, আর একটাকে বলি আমরা অবিরত পদ্ধতি, বা এটাকে একটা বলা হলো নিত্য। ঠিক আছে, তাহলে কি বললাম, আমাদের মজুদ পণ্য যেটা আছে, মজুদ পণ্যের গণনার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হলো কালীন পদ্ধতি, একটা হলো অবিরত পদ্ধতি বা নিত্য পদ্ধতি। তাহলে এই কালীন পদ্ধতিতে সাধারণত আমরা জাবেদা দেই
ক্রয়কে ডেবিট করি, আর কি নগদকে আমরা ক্রেডিট করে দেই। কিন্তু এই যে অবিরত বা নিত্য মজুদ যেটা আছে আমরা বলছি, এই ক্ষেত্রে কিন্তু জার্নাল হলো এই যে এটা হয় যে নগদ পণ্য ডেবিট হয়, মজুদ পণ্য ডেবিট হয় এবং নগদানকে আমরা কি করি, ক্রেডিট করে নিই। তাহলে এই যে এই সেন্সে এই কারণে আমরা কি করতে হয়, এখন দেখুন তো তাহলে মজুদ পণ্য আমাদের জন্য কি বলুন, মজুদ পণ্য আমাদের জন্য অ্যাসেটস। তাহলে এই যেহেতু আমার জন্য এটা অ্যাসেট, তার মানে হলো আমার অ্যাসেটটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। এখন কথা হলো যে অ্যাসেট হওয়ার ফলে আমাদের আরো একটা জিনিস হইতে পারে যে এই ক্ষেত্রে আমাদের বিক্রিত পণ্যের যে এই ক্ষেত্রে যেহেতু আমার মজুদ পণ্য ডেবিট হয়েছে, সেই সেন্সে আমাদের কি হয়, অ্যাসেট ইনক্রিজ করে। এর জন্য আমরা বলছি যে ওই ক্ষেত্রে যে আমাদের মজুদ পণ্যটাকে আমরা কি করে নিতে পারি, ডেবিট করে নিতে পারি, আর এটাকে আমরা অ্যাসেট সেন্সে ধরতে পারি। তার মানে একটা জিনিস বলছি যে অবিরত পদ্ধতিতে আমাদের মজুদ পণ্যকে আমরা কি হিসেবে ধরি, সম্পদ হিসেবে ধরি। তো এখন এই যে সমন্বয়ের ক্ষেত্রে যেটা হতে পারে, এই যে মজুদ পণ্যকে যেমন আমরা সাধারণত কি হিসেবে ধরি, ব্যয় হিসেবে ধরি না, কিন্তু আমরা এটা ব্যতিক্রমের নীতিতে আমরা সেটাকে ব্যয় না ধরে কি ধরতেছি, সম্পদ ধরতেছি। ঠিক সেইভাবে এখন ধরেন আপনাদের কাছে যদি বলা হয় যে অগ্রিম বাড়ি ভাড়া প্রদান করা হলো, তাহলে অগ্রিম বাড়ি ভাড়ার ক্ষেত্রে আমরা সাধারণত কি জাবেদা দিই, লিখি অগ্রিম ভাড়াকে আমরা কি করি, ডেবিট করি না। আর তার পাশাপাশি কি করি, এটা আমরা দুইটা কাজ করতে পারি, একটা হলো নগদানকে আমরা ক্রেডিট করতে পারি, অথবা আমরা যদি স্বর্ণের সেন্সে যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাড়াকে আমরা কি করে দিতে পারি, ক্রেডিট করে দিতে পারি। এখন অনেকে বলতে পারেন যে ভাড়াকে আমরা কেন ক্রেডিট করব, বা এই ক্ষেত্রে ভাড়াকে ক্রেডিট করার দরকার কি বা প্রয়োজন কি। মানে এটা হলো আমরা যেহেতু সমন্বয় করছি বা সমন্বয় রিলেটেড, আমাদের টপিকটাই হচ্ছে আজকে সমন্বয়, এর জন্য মোটামুটি আমরা ভাড়াটাকে ক্রেডিট করছি। আপনার ভাড়া যদি ক্রেডিট না করে নগদকেও যদি ক্রেডিট করে নেই, তা আমাদের সমস্যা হবে না, জাস্ট হলো বোঝার জন্য এটা। আচ্ছা, লোডশেডিং এর জন্য আবারও আমরা করে নিচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই প্রবলেমটা হচ্ছে, মাঝে একটু নেটের প্রবলেম হয়েছিল, যাই হোক সেটা সমস্যা নেই। মানে কথা হচ্ছে, আচ্ছা কেউ একজন কোয়েশ্চেন করেছেন যে নিত্য কি আর অবিরত কি। আমরা যে মজুদ পণ্য হিসাব করি সেটা হলো সাধারণত আমাদের বছর শেষে আমরা একটা যে ইনকাম স্টেটমেন্ট বলি বা অন্যান্য যেগুলো বলি, সেখানে বছরান্তে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা কি করি, একটা মজুদ পণ্য নামে একটা আমরা অ্যাকাউন্টস বা একটা অ্যামাউন্ট কি করে দিই, বাদ দিয়ে দেই। ওই অ্যামাউন্টটা কিন্তু আমরা কালীন পদ্ধতি করি। হ্যাঁ, একজন কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে প্রশ্ন করেছিলেন যে কালীন কি আর অবিরত কি, তার জন্য অবিরতর আর এক নাম কি, নিত্য মজুদ। ঠিক আছে, তা কালীন বলছে যে না, আমরা যে মজুদ পণ্যের আমার বছর শেষে সমাপনী মজুদ পণ্য আমরা হিসাব করি বা ওইটা বাদ দেই আমরা আয় ব্যয় বিবরণী থেকে, যেহেতু সেখান থেকে আমরা বাদ দিচ্ছি, তার মানে এই যে কালীন পদ্ধতিতে বলছে যে না, আমরা যে মজুদ পণ্যের হিসাব আছে এটা বছর শেষে আমরা সারা বছর মজুদের কোনো কি করব না, হিসাব করব না। বছর শেষে গিয়ে আমরা দেখব যে আসলে আমার কয়টা আমার বাসায় আছে বা আমার অ্যাকচুয়ালি আমার বিজনেসে মজুদ আছে। এক কথা হচ্ছে যে এটা সময়ের শেষে যে আমরা কি করি, সময়ের শেষে গিয়ে আমরা মজুদের হিসাব করি। আর নিত্য মজুদে কি বলছে, এটা নামই দেখেন, এটা নাম বলছে কি নিত্য। নিত্য মানে কি, দৈনন্দিন বা ডেইলি বা প্রতিদিন। এই ক্ষেত্রে হলো প্রতিদিনের হিসাব প্রতিদিন হয়। তাহলে এখন বলতে পারেন যে এই যে এইটা কখন হবে, এটা কখন হবে। যে সাধারণত যেটা হয় যে এখন বর্তমানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হলো নিত্য বা অবিরত পদ্ধতি অবলম্বন করা হয়। যারা এই যে ফার্মেসিতে যাবেন বা ইভেন ধরেন এই আপনাদের এই যে ক্লোদিং বলেন বা ইভেন ধরেন আপনাদের শুজের জন্য বাটা, অ্যাপেক্স বা এটসেট্রা, আমরা কি করি যে এখান থেকে যখন পারচেস করি আমাদের একটা টোকেন এটা স্ক্যান করে না, স্ক্যান করার ফলে অটোমেটিক্যালি কিন্তু তাদের যে ওয়্যার হাউস আছে সেখানের কম্পিউটারে কি থাকে, তাদের একটা অ্যাকাউন্টস থাকে, সেখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায় যে আমার এই প্রোডাক্ট, এই সাইজ, এই ডিজাইনের একটা প্রোডাক্ট কি হয়ে গেল, আমার এখান থেকে কমে গেল বা আমরা সেল করে দিলাম। তো এই জিনিসটার ফলে আমার কি অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে না, সময়ে আপডেট হয়ে যাচ্ছে না।
এর জন্য এটাকে আমরা বলছি কি নিত্য বা অবিরত। আর এই কালীনের ক্ষেত্রে বলছে যে না, এটা আমাদের কি হবে না, ডেইলি বা দৈনন্দিন আমাদের এটা আপডেট হবে না, এটা আপডেট হবে বছর শেষে। তাহলে বছর শেষে যেটা হচ্ছে বা সময়ের শেষে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি কালীন মজুদ। আর অবিরততে বলছি বা নিত্য মজুদে বলছি এটা কি প্রতিদিন হিসাব হবে। এই প্রতিদিনে যেটা হয় সেখানে মজুদ পণ্যকে আমরা সম্পদ ধরি। কি বললাম, প্রতিদিন যেটা হিসাব হয় বা এই নিত্য মজুদে আমাদের মজুদ পণ্যকে আমরা কি ধরি, সম্পদ হিসেবে ধরি, মানে সরি, এই মজুদকে না আমরা ক্রয় করলে সেটাকে আমরা ব্যয় হিসেবে না দেখাই, কি হিসেবে দেখাই, সম্পদ হিসেবে দেখাই। আর এই যে কালীন পদ্ধতিতে যদি আমরা ক্রয় করি তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ব্যয় হিসেবে কাউন্ট করি। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা নিয়ে বেশি প্রবলেম হয় তো পরবর্তীতে এক ক্লাসের ভিতর আমরা এটা আলোচনা করব, বা আজকে আমরা এটা মোটামুটি দেখি, বা এইটার ক্লাসের মাঝে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। যেহেতু একটা নিয়ে আমাদের একটা ওয়েতে তো যেতে হবে, আমাদের সমান্তরাল ওয়েতে তো যেতে হবে, এর জন্য ক্লাসের মাঝে এটা আমি ডিসকাস করে নিব। আচ্ছা, যেটা বলছিলাম বা আলোচনা করছিলাম এখানে সেটা হচ্ছে যে আমরা যদি অগ্রিম ভাড়া প্রদান করি, অগ্রিম ভাড়া প্রদানের ফলে আমাদের কি হয় বা আমরা কি জার্নাল দিই সাধারণত, সেক্ষেত্রে আমরা লিখি অগ্রিম ভাড়াকে আমরা কি করি, ডেবিট করি। ধরুন সাপোজ আমাদের বাড়ি ভাড়ার জন্য আমরা 12,000 টাকা, প্রত্যেক মাসে আমাদের 1,000 টাকা, এর জন্য আমরা 12,000 টাকা অগ্রিম দিলাম। তাহলে আমার কি হবে, 12,000 টাকা আমার ডেবিট হবে, আর কি আমার নগদান ক্রেডিট হবে। তো এটাই তো আমাদের অগ্রিম ভাড়া দিলে। এখন কথা হচ্ছে দেখুন তো, অগ্রিম ভাড়া দিলে অগ্রিম ভাড়াকে আমরা সাধারণত কি হিসেবে ধরি, অ্যাসেট হিসেবে ধরি। তো তার জন্য আমাদের অগ্রিম ভাড়ার ফলে আমার কি বৃদ্ধি পাবে, একটা সম্পদ বৃদ্ধি পাবে। আর এই পাশে যেহেতু আমরা নগদানকে ক্রেডিট করেছি তার ফলে আমার কি হবে, একটা সম্পদ কমে যাবে। তো এটাই তো আমরা জেনারেল সেন্সে ধরি না। কিন্তু দেখুন, এটা যদি আমরা ব্যতিক্রমের নীতি বলছে, যে আমরা যেটা বললাম যে একটা হলো স্বাভাবিকের নীতি বা যেটা আমরা করে থাকি, যে আমাদের অগ্রিম ভাড়াকে আমরা সাধারণত চলতি সম্পদের ভিতর ফেলি। কিন্তু আরেকটা আমাদের ব্যতিক্রমের নীতি বলছে যে না, এটা আমরা কি করতে পারবো না, চলতি সম্পদে ফেলতে পারবো না, এটাকে আমরা খরচ হিসেবে দেখাতে হবে। কেমন? তখন এই ক্ষেত্রে আমাদের আর অগ্রিম না লিখে এখানে আমরা কি লিখবো, ভাড়া খরচ। তাহলে এই যে আমরা স্বভাবতই যদি প্রত্যেক মাসে যে আমরা ভাড়াটা বা রেন্টটা যে আমরা পে করি, সেই রেন্ট পে করলে সাধারণত আমার কি হয়, সাধারণত আমার ব্যয় বৃদ্ধি পায়। তাহলে এইখানে দেখুন আমাকে এই যে সেই হিসেবে আমরা কি বলছি যে অগ্রিম বাড়ে, এই যে আমরা বাড়ি ভাড়া দিয়েছি কি 12 মাসের। তাহলে এই যে 12 মাসের যে 12,000 টাকা দিয়েছে আমার হওয়া উচিত ছিল অগ্রিম ভাড়া, কিন্তু তা না করে আমরা কি বলতেছি, ভাড়া খরচ বলতেছি। তার মানে আমাকে এই যে আমাদের সমন্বয়ের ক্ষেত্রে বলতেছে আমাদের একটা কি নিয়ম থাকবে, স্বাভাবিক, আর একটা হলো ব্যতিক্রম। এই ব্যতিক্রমের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বলতেছে যে না, এটা আমার কি হবে, খরচ। আর স্বাভাবিকে বলছে না, অগ্রিম বাড়ি ভাড়া দিলে সেই ক্ষেত্রে আমরা কি করি, অগ্রিম ভাড়াকে ডেবিট করে দেই আর নগদকে কি করে দেই, ক্রেডিট করে দেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম বলতেছে খরচ, কিন্তু স্বাভাবিক নীতি বলতেছে না, এটা আমাদের জন্য কি হবে, সম্পদ। বোঝা গেছে? তাহলে যে এখানে যেটা আলোচনা করছিলাম, এখন কথা হচ্ছে
যে যে স্বাভাবিকের নীতিতে আমার কখন কি হবে বা আমরা কতটুক টাকা, এখন কথা হচ্ছে এই যে আমাদের এই ইয়ারটা মানে হলো 2020, যেটা আর কি আমরা বিষ, বিষ বলতে ওই 20-20 না, এমনি যে খাওয়ার বিষ বলছি আমরা সেটা বোঝাচ্ছি। অনেকে বলছে এটা বিশের সাল, ঠিক আছে। তো এই বছরে যেটা হয়েছিল যে আমাদের এপ্রিল মার্চের মাঝামাঝিতে যে 16 বা 15-16 তারিখে আমাদের একটা ডিক্লারেশন আসলো না যে আমাদের কি হয়ে যাবে, লকডাউন পড়বে। তো তারপর থেকে কিন্তু যেগুলো বাড়ি ভাড়া ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা দিয়েছিল কি, যে আপনাদের বাড়ি ভাড়া মওকুফ করা হবে। তো এখন কথা হচ্ছে যে আমি এটা ধরেন জানুয়ারির 1 তারিখে আমি বাড়ি ভাড়া দিয়েছিলাম 12 মাসের জন্য, কেমন। তো এই যে বাড়ি ভাড়া দিলাম 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে 12 মাসের জন্য, আমাকে ধরুন এই যে মার্চ থেকে নিয়ে ধরুন সাপোজ আমাদের 4 মাসের আমাদের কি করেছে বাড়ি ভাড়া মওকুফ করলো, তাহলে আমার বছর শেষে আমার কি হয়েছে, 4 মাস আমাদের মওকুফ মওকুফ করে দিছে। তার মানে আলটিমেটলি আমরা কি করেছি, 8 মাস ব্যবহারও করেছি। তাহলে কি বললাম, যে 12 মাসের আমরা ভাড়া দিয়েছিলাম জানুয়ারিতে, পরে লকডাউন পড়ার জন্য আমাদের সরকার কর্তৃক কি হয়েছিল, আমাদের একটা ডিক্লারেশন এসেছিল যে আমাদের 4 মাসের বাড়ি ভাড়া কি করা হবে, মওকুফ করা হবে। আর কি তাহলে 4 মাসের যদি মওকুফ করে, আলটিমেটলি আমরা ব্যবহার করেছি কয় মাস, 8 মাস। তাহলে এই ডিসেম্বরে যে এই যে ডিসেম্বর মাস, এই যে 31 তারিখে এসে এখন যদি আমাদেরকে বলা হয় যে কয় টাকার জন্য আমরা সমন্বয় করব, তাহলে কোন ক্ষেত্রে কি হবে। তা আমরা বলছি কি যে আমাদের এই যে সমন্বয়ের ক্ষেত্রে একটা কিসের নীতি, স্বাভাবিক নীতি, আরটা কি আছে, ব্যতিক্রমের নীতি। তাহলে স্বাভাবিকের নীতি কি হবে আর ব্যতিক্রমের নীতি কি হবে সেটা একটু দেখবো এখন আমরা। আচ্ছা, যিনি বলেছেন যে 1 মাসের ভাড়া নিঃশেষ হলো, আচ্ছা সেটা নিয়ে আমরা করলাম। ধরুন এই যে আপনার 1 মাসেরটা যেটা আপনি বললেন 1 মাসেরটা শেষ হয়েছে, সেখানে জাস্ট হলো এই যে 8 মাস দিয়ে রিপ্লেস করে নেন, ঠিক আছে, যে 8 মাসে আমরা কি করলাম ব্যবহার, তার মানে ওটা আমার নিঃশেষ হয়েছে। আর আপনার ক্ষেত্রে যদি 1 মাস ব্যবহার করেন, আপনার বাকি থাকবে কয় মাস, 11 মাস। কিন্তু আমি যেটা বলেছি 4 মাসের মওকুফ করেছে, তার মানে আমার থাকবে কত, 4 মাসের। তাহলে এটা আমার স্বাভাবিকের সমন্বয় কি হবে আর ব্যতিক্রমের সমন্বয় কি হবে, সেটা আমরা একটু দেখবো এখন। কোয়েশনটা আবার স্টেট করছি, যে আমাদের করোনার জন্য আমরা 12 মাসের টাকা দিয়ে দিয়েছিলাম। তো এই যে 12 মাসের টাকা দিয়েছি, আমাদের 4 মাসের কি করে দিয়েছে, মওকুফ করে দিয়েছে। 4 মাসের মওকুফ মিনস আমাদের কি 8 মাস আমরা কি করেছি, ভাড়া দিতে হবে বা দিয়ে দিয়েছি। তার মানে 4 মাস আমাদের কাছে এখনো আছে। তা স্বাভাবিকের যদি নীতি করি বা স্বাভাবিকভাবে যদি করি, তাহলে আমরা কি করেছিলাম, অগ্রিম ভাড়াকে ডেবিট করেছিলাম, নগদানকে ক্রেডিট করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা কি করব, 8 মাস ব্যবহার করছি না, তার জন্য আমার জাবেদা হবে হলো বা সমন্বয় হবে ভাড়া খরচ ডেবিট কত টাকা, এই যে 8 মাস ব্যবহার করছি, তাহলে আমার 12 মাসে যদি 12,000 হয়, প্রত্যেক মাসে কয় টাকা, 1,000 টাকা, তাহলে 8 মাসে 8,000 টাকা ডেবিট। আর অগ্রিম ভাড়াকে আমি একটা সম্পদকে বাড়িয়ে দিয়েছিলাম, তাহলে সেই সম্পদটাকে এখন কি করে দিতে হবে, আমার কমিয়ে দিতে হবে। এর জন্য কি হবে, অগ্রিম ভাড়া ক্রেডিট 8,000। এটা তো আমরা সকলেই করি না, বা এইটাই আমরা মোটামুটি করি না, যে অগ্রিম ভাড়া দিয়েছিলাম, এখন সেখান থেকে আমার 8 মাসের খরচ হয়ে গিয়েছে, বা 8 মাসের ভাড়া ব্যবহার হয়েছে বা নিঃশেষ হয়েছে। যিনি বলেছিলেন 1 মাস নিঃশেষ হয়েছে, সেখানে ধরে নিলাম আমরা 8 মাস কি হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। তার মানে আমার কি প্রত্যেক মাসে যদি 1,000 হয়, তাহলে 8 মাসে কত, 8,000। তাহলে আমার ভাড়া খরচটা এখন কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে এই যে ভাড়া খরচ ডেবিট। আর অগ্রিম ভাড়া কি, আমার সম্পদটা আমি তখন বাড়িয়ে দিয়েছিলাম, তাহলে সেই সম্পদের পরিমাণ 8 মাসেরটা কি হয়ে গেছে, কমে গেছে। এর জন্য আমরা বলছি কি, যে এই যে অগ্রিম ভাড়া ক্রেডিট 8,000। বোঝা গেছে। এখন কথা হচ্ছে,
এখন দেখুন, এটা যদি আমাদের ব্যতিক্রমে যেটা আমরা বলছিলাম যে এটা যদি আমাদের ব্যতিক্রমে বলে তাহলে আমরা কি করব? দেখুন ব্যতিক্রমে কিন্তু ব্যতিক্রমে যখন আমরা দিয়েছিলাম বা আমরা যখন এই যে অ্যাডভান্স 12,000 টাকা দিয়েছিলাম তখন আমরা জার্নাল কিন্তু আমরা কি লিখি নাই, অগ্রিম ভাড়াকে লিখি নাই। তখন আমরা কি লিখছিলাম, ভাড়া খরচকে ডেবিট করছিলাম আর নগদকে কি করেছিলাম, নগদানকে ক্রেডিট করেছিলাম। তার মানে দেখুন আমরা স্বাভাবিকের নীতিতে আমরা বলছি এখানে তার মানে এটা হলো আমাদের জন্য ব্যতিক্রম, আর এটা হলো আমাদের জন্য স্বাভাবিক। ঠিক আছে, তাহলে আমরা যখন এই যে ব্যতিক্রমে যখন বলছি তখন এটাকে আমরা অগ্রিম ভাড়া দেওয়ার পরও এটাকে আমরা কি হিসেবে দেখাইছি, খরচ হিসেবে দেখাইছি। আর স্বাভাবিকের ক্ষেত্রে আমরা অগ্রিম ভাড়াকে কি করছি, ডেবিট করছি, নগদকে ক্রেডিট করছি। তাহলে এটাই তো আমরা মোটামুটি আমাদের এটা কি শুধু হলো প্রাথমিক জাবেদা যখন আমরা টাকা দিছি। তো এইটা তো আমরা দেখলামই যে কিভাবে সমন্বয় করব 8 মাস দিলে। এখন দেখুন এইখানে আমি ভাড়াকে আমরা কি খরচ হিসেবে দেখাইছি না? তাহলে যখন আমরা এই ব্যতিক্রমের নীতি বলবো তখন কিন্তু আমরা 8 মাসের চিন্তা আনবো না, কি আনবো, 4 মাসের চিন্তা আনবো। তাহলে সেই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে যে ব্যতিক্রমের আমার সমন্বয় কি হবে, ব্যতিক্রমের সমন্বয় হবে হচ্ছে যে আমার কি করতে হবে তখন বছর শেষে গিয়ে আমরা লিখব অগ্রিম ভাড়া কি, অগ্রিম ভাড়াকে ডেবিট করে দিব আর ভাড়া খরচকে ক্রেডিট করে দিব কত টাকায়। যদি ব্যতিক্রমের নীতি যখন বলবো তখন কিন্তু আমার 4 মাসের জন্য 4,000 টাকা হবে। এটা কে বুঝেন নাই কাইন্ডলি একটু কমেন্টে জানুন যে আমাদের ব্যতিক্রমের নীতিতে এই যে এটা যে আমরা বললাম যে এই যে অগ্রিম ভাড়াকে কেন ডেবিট করব আর কত টাকায় ডেবিট করব, এই টাকার হিসাবটা যদি কেউ না বুঝেন তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, আমি মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, যারা বুঝেন নাই তাদের জন্য আবার আমি রিপিট করছি যে এই ক্ষেত্রে দেখেন আমাদের ব্যতিক্রমের নীতি আর স্বাভাবিক নীতির ভিতর পার্থক্য কি। ব্যতিক্রমের নীতি আর স্বাভাবিক নীতির ভিতর এই যে দেখুন প্রথম যেটা আমরা স্বাভাবিক জাবেদা দিয়েছি, স্বাভাবিক জাবেদায় বলছি যে আমরা এটাকে আমরা সম্পদ হিসেবে দেখাইছি আর এটাকে কি হিসেবে দেখাইছি, খরচ হিসেবে দেখাইছি। তো স্বাভাবিকের নীতিতে আমরা যতটুকু ব্যবহার করছি ততটুকুর জন্য জাবেদা দিব। তাহলে স্বাভাবিকে আমরা কি বলছিলাম যে যতটুকু ব্যবহার করছি ততটুকুর জন্য যদি হয়, তাহলে দেখুন তো আমরা এই যে ব্যবহার করছিলাম কতটুকের, 8 মাস, তার মানে নিঃশেষ হয়ে গেছে আমার 8 মাসের। তাহলে এর জন্য আমরা এই যে স্বাভাবিকের নীতিতে আমরা দিয়েছিলাম কি অগ্রিম ভাড়াকে না দিয়ে ভাড়া খরচকে ডেবিট করেছিলাম 8,000 টাকায়, আর কি ক্রেডিট করেছিলাম কি অগ্রিম ভাড়াকে, তার মানে সম্পদকে কমিয়ে দিয়েছিলাম। আর ব্যতিক্রমের নীতিতে দেখেন আমরা কি হিসেবে লিখছি, এখানে খরচ হিসেবে লিখছি। তো যখন আমরা ব্যতিক্রমের নীতি করব তখন আমরা কি করব, যে এই যে যতটুকু আমরা অব্যবহৃত রয়েছে বা আমাদের এখনো সুবিধা আছে ঠিক ততটুকুর জন্য, তার মানে এখন আমার সুবিধা আছে কতটুকুর, 4 মাসের, তার জন্য আমরা কি লিখবো যে অগ্রিম ভাড়া 4,000 ডেবিট আর ভাড়া খরচ 4,000 ক্রেডিট। তো এই যে দেখেন এই যে প্রসেসটা আমি এক্সপ্লেইন করলাম এটা অনেকটা একবার কমপ্লিকেটেড লাগছে না, বা অনেকে বুঝেনি নাই। তো এখন কখন আমি মানে ব্যতিক্রম করব, কখন আমি স্বাভাবিকের নীতি করব, এটা নিয়ে একটা কমপ্লিকেশন আসে না, যে মানে কমপ্লিকেটেড একটা চিন্তা ভাবনা করতে হয় না। তো এই জিনিসটা যাতে না করতে হয়
এর জন্য আমি সিম্পলিফাইড একটা কথা বলছি বা একটা রুলস দিচ্ছি, সেটা দিলে আপনাদের এই সমন্বয় টোটালটা হয়ে যাবে। পরবর্তীতে যেগুলো আলোচনা করব সেগুলো আপনারা কি করতে পারবেন, মোটামুটি আপনারা নিজে থেকে আলোচনা বা নিজে থেকে মোটামুটি বুঝতে পারবেন। কি বলছে, বোঝা গেছে? তাহলে সেই মানে অল্টারনেটিভটা কি, যে এইভাবে কোথায় স্বাভাবিক কোথায় ব্যতিক্রম, এটা আমাদের মাথায় এত ঝামেলা বা আমরা বার্ডেন না নিয়ে সহজে কিভাবে করতে পারি সেই জিনিসটা এখন দেখবো। হ্যাঁ, এখন দেখেন আমি যেটা বললাম যে আমরা স্বাভাবিক হোক বা ব্যতিক্রম যেটাই হোক আমরা সহজে একটা জিনিস দেখব। এটা কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট করব নোট করে নেওয়ার জন্য। আর যদি নোট নাও করেন অ্যাটলিস্ট মাথার ভিতর যাতে থাকে বিষয়টা। তাহলেই হবে মোটামুটি, হয় মাথায় রাখেন না খাতায় রাখেন, রিকোয়েস্ট করবো মাথায় তো পুরোটাই নিয়ে নিতে, মাথায় নেওয়ার পর পরে খাতায় নেন, ঠিক আছে? তাহলে মাথায় কি নিবেন, মাথায় বা খাতায় যেটাই নেন সেটাই হচ্ছে হলো আমাদের কথা হচ্ছে যে আমরা যখন এই যে সম্পদ দেখাইলে আমার কি করতে হবে, ব্যয়, ব্যয় দেখাইলে আমার সম্পদ। তাহলে আমি কি বললাম, যে আমাদের ওই যে কোনটা স্বাভাবিক কোনটা ব্যতিক্রম এটা নিয়ে আমরা কি করব না, মাথা ঘামাবো না। মাথা না ঘামিয়ে কিভাবে সহজে করতে পারবো তার জন্য কি বললাম আমি, দেখুন আমি, আমাকে বলছে যে আমরা প্রাথমিকভাবে যদি সম্পদ দেখাই তাহলে সমন্বয়ের জন্য আমরা কোনটুক সমন্বয় করব, যতটুকু আমার ব্যয় হইছে। আর যদি আমাকে যদি আমরা যদি ব্যয় হিসেবে দেখাই, প্রাথমিক যে জার্নাল দিব বা প্রাথমিকভাবে যদি ব্যয় হিসেবে দেখাই, তাহলে আমরা কি কতটুকু সমন্বয় করব, যতটুকু আমাদের মানে ব্যয় যদি দেখাই তাহলে আমাদের যতটুকু আমাদের সম্পদ আছে ঠিক ততটুকুর জন্য আমার কি করতে হবে, সমন্বয় করতে হবে। বুঝা গেছে? তাহলে এখন ওই আগের উদাহরণটাই টানি। আগের উদাহরণের ক্ষেত্রে যদি আমাকে কি বলেছিলাম, যে 12 মাসের মানে আমরা 12,000 টাকা দিছি অ্যাডভান্স। তাহলে এখন এটাকে যদি আমরা স্বাভাবিকে এটা আমরা কি দেখাই, এটাকে আমরা সম্পদ হিসেবে দেখাই না? স্বাভাবিক নিয়মে কি কেন, কারণ এই ক্ষেত্রে আমরা কি বলতেছি, অগ্রিম ভাড়া ডেবিট। আর আমাদের ব্যতিক্রমে এটাকে আমরা কি হিসেবে দেখাই, খরচ হিসেবে। কারণ কি, তখন আমরা জার্নালি দেই কি হিসেবে, এটা ভাড়া খরচ হিসেবে। তার মানে বলতেছে যে আমাদের ব্যতিক্রমে এটাকে আমরা খরচ দেখাচ্ছি, কিন্তু স্বাভাবিক এটাকে আমরা কি হিসেবে দেখাচ্ছি, সম্পদ হিসেবে দেখাচ্ছি। তাহলে আমরা বলছিলাম কি আছে, 4 মাস মৌকুফ ছিল। তাহলে এখন যদি আমরা ব্যতিক্রমে দেখি, ব্যতিক্রমে আমরা কি বলছি দেখেন তো, ব্যতিক্রম আমি প্রাথমিকভাবে এটাকে কি হিসেবে দেখাইছি, ব্যয়। তাহলে আমি প্রাথমিক সমন্বয় করব কোনটার জন্য, সম্পদের জন্য। তা আমার কাছে যদি 4 মাস যদি মৌকুফ করা হয়, তার মানে 4 মাস আমার জন্য কি আছে, ওইটা আমার অব্যবহৃত আছে। তার মানে কি, ওই 4 মাস আমার জন্য সম্পদ না, এর জন্য আমরা 4 মাসের জাবেদা দিব। এর জন্য এসে আমরা কি দেই, এই ক্ষেত্রে আমরা বলতেছি যে সমন্বয় হয় অগ্রিম ভাড়া ডেবিট করে দেই, আর কি করে দেই, এই যে প্রথমে খরচ বেশি দেখাই এর জন্য খরচটাকে কি করে দেই, কমায় দিই। কত টাকায়, 4,000 টাকা। কেন 4,000? এই যে বললাম যে আমরা প্রাথমিকে এটা ব্যয় হিসেবে দেখাইছিলাম, এর জন্য এখন আমরা কি হিসেবে দেখাবো, সম্পদ। আর সম্পদ আমার কতটুক, এই যে 4 মাস আমরা ব্যবহার করি নাই। এবার যদি স্বাভাবিকের নিয়মের কথা বলি, তাহলে স্বাভাবিকে আমাদের কি করতে হবে, দেখুন তো, স্বাভাবিক আমরা সম্পদ হিসেবে দেখাইছি, তাহলে আমার কতটুকের জন্য সমন্বয় করব, সম্পদ দেখাইলে ব্যয়। তাহলে ব্যয় আমার কতটুকু হইছে, 4 মাস যদি মকুব করা হয় তার মানে বাকি 8 মাস আমার জন্য ব্যয়। তাহলে বাকি 8 মাস যেহেতু আমার জন্য ব্যয়, তার জন্য আমার এই বাকি 8 মাসের এই যে স্বাভাবিকের যখন নিয়ম হবে তখন আমার কি করতে হবে, এই যে সম্পদ দেখানোর জন্য ব্যয়ের জন্য আমরা দিব, তাহলে ভাড়া খরচ। তাহলে আমার ব্যয় কতটুকু হয়েছে, 8 মাস, 8 মাসের জন্য 8,000। আর অগ্রিম কি, অগ্রিম ভাড়া ক্রেডিট কত, 8,000।
এইবার একটু কাইন্ডলি আপনারা দেখেন যে এইবার আপনাদের কাছে একবারে সব থেকে সহজ হয়েছে কিনা। এটা আপনারা যদি মোটামুটি বুঝেন তাহলে আমি পরে একটা উদাহরণ দিই বা আমি একটা এক্সাম্পল দিব, আপনারা অ্যান্সার করবেন। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে পরে যেটা আমি বলেছি যে সংক্ষেপে মনে রাখার জন্য, যে প্রাথমিকে যদি আমরা সম্পদ দেই তাহলে ব্যয়ের জন্য সমন্বয় করব, প্রাথমিকে যদি আমরা ব্যয় দেই তাহলে সম্পদের জন্য সমন্বয় করব। এটা যদি বুঝতে পারেন বা না বুঝতে পারেন তাও একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যাতে আমরা শিওর হতে পারি। আচ্ছা, সমস্যা নেই, আপনারা আধা বুঝেন পুরাটা বুঝেন, জাস্ট এটুকু মনে রাখেন, আমি আপনাদের সম্পূর্ণটাই বুঝাই দেওয়ার দায়িত্ব আমার। কি বললাম জাস্ট এটুকু মনে রাখবেন, প্রাথমিকে যদি আমি সম্পদ দেই আমার সমন্বয় দিব ব্যয়ের, আর যদি প্রাথমিকে আমি ব্যয় দেখাই তাহলে আমার কি করতে হবে, কি সমন্বয় করতে হবে সম্পদের। জাস্ট এটুকু মনে রাখেন, বাকিটা আমরা দেখছি কি করতে হবে। আচ্ছা দেখুন, এখন আমাদের অন্য একটা উদাহরণ দিই। ধরুন আমরা অগ্রিম বীমা প্রদান, অগ্রিম বীমা প্রদান 36,000 টাকা। এটাও মোটামুটি কিসের জন্য ধরে নিলাম, 12 মাস। ঠিক আছে, এখন হলো আমার অব্যবহৃত বা মানে ধরুন সাপোজ আমাদের বলল ব্যবহৃত 6 মাস। কি বললাম, আমরা অগ্রিম বীমা প্রদান করেছি 36,000 টাকা, তো সেখান থেকে অগ্রিম 36,000 টাকা দিছি কি 12 মাস বা 1 বছরের জন্য। সেখান থেকে আমাদের বলছে যে ব্যবহৃত বা নিঃশেষ হয়ে গেছে কতটুকু, 6 মাসের। আচ্ছা 6 মাস দিলে সহজ হয়ে যাবে, 6 মাস না আমরা মোটামুটি দিয়ে দিই যে ব্যবহার হয়ে গেছে 7 মাসের। ঠিক আছে, তাহলে এখন আমাদের যদি সমন্বয় করতে বলে, এখন কথা হচ্ছে আমরা যদি এটা সমন্বয় করি তাহলে আমরা স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে কি করব, অগ্রিম বীমাকে ডেবিট করব এবং নগদানকে আমরা কি করে দেই বা কি করব, ক্রেডিট করে দেই বা করবি মানে করব। এখন আমাদের যদি সমন্বয় করতে বলা হয়, দেখুন তো আমরা যখন আমরা স্বাভাবিকভাবে কি করি, অগ্রিম বীমাকে ডেবিট করি। তার মানে অগ্রিম বীমাকে ডেবিট করা মানে কি, এটাকে আমার কি হিসাবে দেখানো, সম্পদ হিসেবে দেখানো। তার মানে আমি প্রাথমিকভাবে বা আমরা যেটা করি এটাকে আমরা প্রাথমিকভাবে কি হিসেবে দেখাই, সম্পদ হিসেবে দেখাই। তাহলে প্রাথমিকভাবে যেহেতু এটাকে আমরা সম্পদ হিসেবে দেখাচ্ছি, তার মানে আমার সমন্বয় করতে হবে কিসের জন্য, কতটুকু আমার ব্যয় হয়েছে। তাহলে আমার যদি ব্যবহৃত 7 মাস হয়, তার মানে আলটিমেটলি আমার কি হচ্ছে, এইটাই আমার খরচ হয়েছে না, 7 মাস ব্যবহৃত মানে 7 মাসেরটা আমার নিঃশেষ হয়ে গেছে, তার মানে এটাই আমার ব্যয়। এর জন্য আমার দেখুন তো 12 মাসের যদি আমি 36,000 দিই, পার মান্থ কত, যদি এটাকে ভাগ দিই তাহলে আমার পার মান্থ আসতেছে 3,000 টাকা, তাই না? তাহলে প্রত্যেক মাসে যদি 3,000 টাকা যদি আমার হয়, তাহলে 7 মাস ব্যবহার করে ফেলছি, এর জন্য আমার স্বাভাবিক সমন্বয় কি হবে, যে বিমা খরচকে ডেবিট কত 7 মাস, তাহলে 3 সাথে আমার কি করতে হবে, 21,000
তাহলে 21,000 টাকা আমার বিমা খরচ হিসেবে আমরা ডেবিট লিখবো। আর অগ্রিম বিমা যেহেতু আমরা ডেবিট করেছিলাম, এর জন্য অগ্রিম বিমাকে আমরা কি করে দিব, ক্রেডিট করে দিব। বুঝা গেছে? তাহলে স্বভাবত আমরা যেটা করি যে অগ্রিম বীমাকে আমরা সম্পদ হিসেবে দেখাই। তো অগ্রিম বীমাকে যদি আমরা সম্পদ হিসেবে দেখাই, তাহলে আমরা কি বলছিলাম যে আমরা প্রাথমিকভাবে সম্পদ দেখাইলে তাহলে আমরা ব্যয়ের জন্য সমন্বয় করব। তাহলে আমরা প্রাথমিকভাবে এটাকে যেহেতু সম্পদ দেখাই, এর জন্য আমরা 7 মাস ব্যবহার করছি, তার মানে ওইটাই আমার ব্যয় হয়ে গেছে। এর জন্য আমার ব্যয়ের জন্য এই যে 7 মাসে 3 সাথে 21,000 হয়েছে, এর জন্য 21,000কে আমরা কি করেছি, ডেবিট করেছি, আর অগ্রিম বীমাকে ক্রেডিট করেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি আমাদেরকে এটা বলে যে এটা আমরা ব্যতিক্রমের নীতিতে করতে, ব্যতিক্রমের নীতি মানে কি? ব্যতিক্রমের নীতি আমাকে বলতেছে যে এটাকে আমরা সম্পদ হিসেবে না দেখায় ব্যতিক্রমের নীতিতে আমরা এটা জাবেদা কি দেই, তখন হলো এটা ব্যতিক্রমেতে আমরা বলছি এটাকে বিমা খরচ হিসেবে ডেবিট করে দেই। তাহলে বিমা খরচকে যদি ডেবিট করি আর নগদানকে যদি ক্রেডিট করি, ধরেন নগদ ক্রেডিট, তার মানে দেখুন তো এই যে আমরা ব্যতিক্রমের নীতিতে আমরা কি করতেছি, এটা আমরা ব্যয় হিসেবে দেখাচ্ছি না প্রাথমিকভাবে? তা আমি যদি বলছি যে প্রাথমিকভাবে যদি ব্যয় দেখায়, তাহলে আমার সমন্বয় করতে হয় কিসের জন্য? সমন্বয় করতে হয় আমার হলো যতটুক আমার অব্যবহৃত আছে, তার মানে ব্যয় দিলে আমার সম্পদের জন্য সমন্বয়। তাহলে আমার যেহেতু এটাকে আমি প্রাথমিকভাবে খরচ হিসেবে দেখাইছি, এর জন্য আমি কতটুকের জন্য সমন্বয় করব, যতটুকু অব্যবহৃত আছে বা আমার সম্পদ হিসেবে আছে। তাহলে আমি 7 মাস যদি ব্যবহার করে ফেলি, তার মানে 5 মাসের কি আছে আমার এখনো সুবিধা আছে। তার মানে এটা তো আমার প্রাথমিক জাবেদা ছিল। তাহলে এখন আমার সমন্বয় কি হবে? তাহলে সমন্বয়টা হবে, তাহলে আমাদের সমন্বয়টা হবে হলো কি, যে আমার এখানে খরচ দেখানোর জন্য আমার সম্পদ হিসেবে হবে। তাহলে সম্পদ হিসেবে কি, অগ্রিম বীমা ডেবিট, আর কি বিমা খরচ ক্রেডিট। এখন টাকার হিসাব কত? টাকা কেন? টাকা দেখেন আমার কিন্তু আর 7 মাসের হিসাব করব না, কয় মাসের হিসাব করব, 5 মাসের। কিসের জন্য? কারণ হলো আমি বলছি যে যত টাকার আমার সম্পদ আছে, তা আমার 5 মাসের সুবিধা আছে, মানে কি আমার 5 মাসের সম্পদ আছে। এর জন্য কি হবে, 5,000 টাকা, সরি 5 মাসে, তাহলে প্রত্যেক মাসে যদি 3,000 হয়, তাহলে কত হবে, 5 মাসের জন্য 15,000 টাকা। বুঝা গেছে? এখনো যদি না বুঝেন তাহলে কাইন্ডলি একটু জানান। আচ্ছা, যদি এখন বুঝে থাকেন তাহলে এখন এটা আমরা কিসের জন্য দেখলাম? কারণ হলো দেখেন, সিম্পল একটা কথা, আমাদের এই সমন্বয় করার জন্য সিম্পল একটা রুলস আমাদের মনে রাখতে হবে। সিম্পল রুলটা কি, যে আমি প্রাথমিকভাবে যদি ব্যয় দেখাই, তাহলে আমরা কিসের জন্য করব, সমন্বয় করব সম্পদের জন্য। আর যদি আমরা সম্পদের জন্য যদি মানে প্রাথমিকভাবে যদি সম্পদ দেখাই, তাহলে আমার যত টাকা ব্যয় হয়েছে আমরা সেই ব্যয়ের জন্য কি করব, সমন্বয় করব। তাহলে এটা কি আমাদের অগ্রিম ব্যয়ের জন্য ছিল না এই যে সব মানে এটা? এখন আমরা দেখব অগ্রিম যদি আয় হয়, অগ্রিম আয়টা আমাদের জন্য মানে স্বাভাবিকভাবে কি হয়,
আচ্ছা, যিনি বলেছেন এই যে টাকার হিসাবটা বলছি যে আমাদের এটা ব্যতিক্রমের নিয়মে করছি। ব্যতিক্রমের নিয়মে আমরা এই যে অগ্রিম যে টাকা দিছিলাম এই 36,000, সেটাকে আমরা খরচ ধরছিলাম। তো যেহেতু আমরা খরচ ধরছি মানে ব্যয় ধরছি, তার মানে আমি সমন্বয় করব কিসের জন্য? সম্পদের জন্য। তাহলে আমি যদি 12 মাসের থেকে 7 মাস ব্যবহার করি, 5 মাস ব্যবহার না করি, তাহলে আমার জন্য সম্পদ কতটুক বা আমার অব্যবহৃত কতটুক? 5 মাস। তো আমার 36,000 এক বছর হলে প্রত্যেক মাসে 3,000, তাহলে 5 মাস যদি অব্যবহৃত থাকে, তার মানে আলটিমেটলি কি আমার যে 3 5 কত হয়? 15,000। তাহলে এই 15,000 টাকা আমার কি অব্যবহৃত আছে, ওইটাই আমার কি সম্পদ। এর জন্য আমার কি হয়েছে, এই যে অগ্রিম বীমা বা একটা সম্পদ বাড়াইছি 15,000-এ, আর বীমা খরচকে কমাই দিছি 15,000। ঠিক আছে? তো এটা গেল আমার হলো অগ্রিম ব্যয়ের জন্য। এখন যদি অগ্রিম আয় থাকে, যেটা বলছিলাম, অগ্রিম আয় কি আমাদের জন্য এক ধরনের দায়। তাহলে অগ্রিম আয় যদি দায় হয়, এটা কি আমরা স্বাভাবিকভাবে এটা করে আসি না? তার মানে আমাদের স্বাভাবিক নিয়মে আমাদের বলছে, যেমন এই যে অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে আমরা কি একটা জিনিস রুলস মনে রাখছি, যে আমরা ব্যয় দেখালে সমন্বয় করব সম্পদের জন্য, আর সম্পদ দেখাইলে কি ব্যয়ের জন্য। তাহলে এই যে আমাদের এখন যদি অগ্রিম আয় থাকে, কি বললাম? অগ্রিম আয়। তাহলে অগ্রিম আয়ের সমন্বয়ের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা যদি দায় ধরি তাহলে সমন্বয় করব কত টাকার আয় হইছে। আর যদি আমাদের আয় ধরি বছরের শুরুতে, তাহলে আয় ধরলে বছর শেষে সমন্বয় করব কত টাকা দায় আছে। কি বলছি? আগেরটাই বলছিলাম সম্পদ থাকলে ব্যয়, ব্যয় থাকলে সম্পদ, সমন্বয়। তো এটা বলছি যদি প্রাথমিকভাবে দায় দেখায়, তাহলে বছর শেষে সমন্বয় করতে হবে আয়ের জন্য। আর যদি প্রাথমিকভাবে আয় দেখায়, তাহলে বছর শেষে আমরা সমন্বয় করব কিসের জন্য? দায়ের জন্য। বুঝাইতে পারছি? একটা উদাহরণ দেই, আপনারা নিজেরা ট্রাই করবেন। যদি না হয়, না বুঝতে পারেন, তো আমি তো আছি। আর যদি বুঝতে পারেন, তাহলে মোটামুটি ধরে নিব যে না, আপনারা সমন্বয় করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ধরুন এখন আমাদেরকে বললো যে বাড়ি ভাড়া বাবদ বা ধরুন সাপোজ অগ্রিম সেবা আয়। অগ্রিম কি বললাম? অগ্রিম সেবা আয় 24,000 টাকা। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, অগ্রিম যদি আমরা টাকা পাই, অগ্রিম সেবা মানে অগ্রিম সেবা আয়, তাহলে আমরা এটা কি অগ্রিম হয়ে গেছে। আর এটাও কি মোটামুটি 1 বছরের জন্য ধরে নিলাম। তা 1 বছরের জন্য যেহেতু পাইছি, আমি এখনো তো তাকে সেবা প্রোভাইড করি নাই, তার মানে এটা আমরা কি স্বাভাবিক নিয়মে কি করি, এটাকে আমরা দায় হিসেবে দেখাই। তাহলে যদি আমরা স্বাভাবিক নিয়মে দেখি, তাহলে স্বাভাবিক নিয়মে এটা আমরা কি হিসেবে দেখাচ্ছি? দায় হিসেবে, তাই না? তো দায় হিসেবে যেহেতু দেখাচ্ছি, তার মানে আমি সমন্বয় করব কিসের জন্য? সমন্বয় করব কত টাকার আয় হইছে। এখন আমরা ধরে নিলাম যে আমার এই বছরে মোটামুটি তাকে সেবা নিয়েছে, বা সে মোটামুটি আমার কাছ থেকে সুবিধা নিয়েছে 10 মাসের। ঠিক আছে? তাহলে তাকে সেবা প্রদান 10 মাস। তাহলে আমাকে 1 বছরের জন্য দিয়েছিল 24,000, সে আমার কাছ থেকে সেবা নিয়েছে কত দিনের? 10 মাসের জন্য। তাহলে দেখুন তো, আমরা এটা যখন পাই তখন আমরা স্বাভাবিক জাবেদা কি দেই? জাবেদা দেই, নগদ দানকে কি করি? নগদ দানকে ডেবিট করে দেই স্বাভাবিকের নিয়মে। আর তার পাশাপাশি কি করি, ধরেন এখানে যে 24,000 টাকা আমরা ডেবিট করলাম, আর অগ্রিম আয়কে আমরা ক্রেডিট করে দেই। তাহলে অগ্রিমায় যেহেতু ক্রেডিট করছি, তার মানে অগ্রিমায় কি আমার জন্য দায়। তার মানে আমরা স্বাভাবিক নিয়মে এটাকে আমরা কি কি হিসাবে দেখাই?
দায় হিসেবে দেখাই। তো এটাকে যেহেতু আমরা স্বাভাবিকভাবে দায় হিসেবে দেখাচ্ছি, তাহলে এখন আমি সমন্বয় করব কিসের জন্য, কতটুকু আমার আয় হয়েছে। তাহলে তাকে যদি 10 মাসে সেবা প্রদান করে থাকি, তার মানে আলটিমেটলি আমার আয় হওয়া উচিত কত টাকার, আয় হওয়া উচিত 10 মাসের। তাহলে আমরা যাবে দাও যে টাকাটা আসবে বা সমন্বয়ে যে টাকাটা আসবে, টাকাটা কিসের উপর ভিত্তি করে, এই 10 মাসের উপর ভিত্তি করে। তাহলে 1 বছরে যদি আমি 24,000 টাকা দেই, তাহলে প্রত্যেক মাসে আমার আমার যদি 1 বছরের জন্য আমাকে কি করে 24,000 টাকা প্রদান করে, তাহলে প্রত্যেক মাসে আমার ইনকাম হওয়া উচিত 2,000। তাহলে প্রত্যেক মাসে যদি 2,000 ইনকাম হয়, তাহলে 10 মাসে আমার কত টাকা ইনকাম হবে, 20,000। তাহলে তখন আমরা সমন্বয়ের জন্য সমন্বয়টা কি দিব, তখন আমরা সমন্বয় দিব হচ্ছে কি, অগ্রিম সেবা আয়কে আমরা ডেবিট করে দিব। কত, 10 দুগুণা 20,000। আর আমার কি এখানে আমি যেহেতু দেখেন এই যে আবার বলছি, এখানে আমি দায় দেখাইছিলাম, এর জন্য কতটুকের জন্য সে দিব, সমন্বয় দিব, আয়ের জন্য। তো আমার আয় হয়েছে কয় মাস, 10 মাস, প্রত্যেক মাসে 2,000, তাহলে 10 মাসে এই যে 20,000। তাহলে এখন এই যে আমরা সেবা আয়টাকে বাড়াই দিলাম। বুঝাইতে পারছি কি আমি, এটাকে বুঝেন নাই? কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে এটা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তাহলে এখন হলো এটা আমাদের স্বাভাবিক নিয়মে গেল না, এটা যে স্বাভাবিক নিয়মে কি বললাম যে আমরা যেহেতু এটাকে দায় দেখাইছি, এর জন্য আমরা এটাকে আয়ের জন্য সমন্বয় করলাম। এই যে আমার 10 মাসের আয় হয়েছিল, এর জন্য 10 মাসে 20,000 টাকা আমরা আয়ের সমন্বয় দিলাম। তাহলে এখন যদি আমাকে ব্যতিক্রমের নিয়মে বলে, বা যদি আমাদের বলে যে ব্যতিক্রমের নিয়মে এটা আমার সমন্বয় করতে হবে, তাহলে ব্যতিক্রমের নিয়মে যদি আমরা সমন্বয় করি, ব্যতিক্রমের আমরা কতটুকু করি, ব্যতিক্রমে আমরা সেটাকে, আচ্ছা ব্যতিক্রমে প্রাথমিকভাবে আমরা কি দিব একটু দেখি। তাহলে এটা তো আমাদের স্বাভাবিক নিয়ম গেল, তাই না? তো স্বাভাবিক নিয়ম আমরা আশা করি বুঝতে পারছি। কেউ যদি না বুঝি তাহলে একটু কমেন্ট করে রাখবো, আমি সলভ করে ট্রাই করব। আচ্ছা, তাহলে আমাদের ব্যতিক্রমে বলতেছে ব্যতিক্রমে যখন আমি 24,000 টাকা পেলাম, তখন আমরা এটাকে বলতেছি এটা আমার নগদান ডেবিট, সেই আগের মতোই 24,000। আর এই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি হলো সেবা আয়, কত, 24,000। ঠিক আছে? তাহলে দেখেন আমার কথা হচ্ছে যে এই যে ব্যতিক্রমে আমি এটাকে কি, এই যে সেবা আয় বলে ফেলছি, তাহলে ব্যতিক্রমে কি এটাকে আমি আর দায় দেখাচ্ছি, ব্যতিক্রমে কিন্তু এটাকে আমি আর কি দেখাচ্ছি না, দায় দেখাচ্ছি না। তাহলে ব্যতিক্রমে এটাকে আমি কি হিসেবে লিপিবদ্ধ করলাম, আয় হিসেবে। তাহলে আমি প্রাথমিকভাবে এটাকে ব্যতিক্রমে কি বলছি, আয় হিসেবে লিপিবদ্ধ করলাম। আচ্ছা, তাহলে যেহেতু এখানে আমি আয় হিসেবে লিপিবদ্ধ করছি 24,000, তাহলে এখন আমি সমন্বয় কিসের জন্য দিব, তাহলে প্রাথমিকভাবে আয় দেখাইছি মানে কি, এটা সমন্বয় কি হবে, কত টাকা আমার দায় আছে সেটা সমন্বয়, তাই না? আমি আয় হিসেবে দেখাই ফেলছি, এর জন্য আমি সমন্বয় দিব কিসের জন্য, দায়ের জন্য। তাহলে এখন আমাকে বলেন তো যে আপনারা যে 10 মাসের যদি সেবা দিয়ে দেই, তাহলে 10 মাসের আমার দায় কমে গেছে না? তাহলে দায় আছে আর কয় মাসের আমাদের, তাহলে দায় আছে আমাদের আর জাস্ট কয় মাসের, 2 মাসের। তাহলে এই ক্ষেত্রে এই যে যেহেতু আয় দেখাইছি, আমার দায় দেখাইতে হবে। তার মানে টাকার অ্যামাউন্টও কি আমার আয়ের উপর বেস করে হবে, টাকার অ্যামাউন্ট কিসের উপর বেস করে হবে না, আমার আয়ের উপর বেস করে হবে না, কিসের উপর বেস করে হবে, দায়ের উপর বেস করে। তাহলে
আমার দায় কতটুক, 10 মাসের যদি সেবা প্রদান করে দেয় তার মানে আমার 2 মাসের এখনো বাকি আছে, 2 মাসের সেবা তাকে এখনো দিতে হবে। এর জন্য আমার জাস্ট হলো এই 2 মাসের জন্য সমন্বয় করব। তখন সমন্বয়টা কি হবে, তখন সমন্বয়টা করব সেবায়, তাহলে 2 মাসে প্রত্যেক মাসে 2,000 করে, 2 মাসে কত হয় 4,000, তাহলে 4,000 টাকা ডেবিট। আর কি হবে, এখন আমার দায় বেড়ে গেল না, যেহেতু আমি দায়ের জন্য সমন্বয় করব তাহলে আমার দায়কে বাড়াই দিতে হবে, তাহলে এখন হবে কি অগ্রিম সেবায়। কত টাকা, 4,000 টাকা। এখনো কে বুঝেন নাই? এখনো যদি কেউ না বুঝেন কাইন্ডলি জানান, তাহলে আমরা অন্য একটা জিনিসে আমরা একটু শিফট করি। আচ্ছা, এখন তাহলে আমরা একটু মণিহারি বা সম্ভার যেটাকে আমরা বলি বা সাপ্লাইজ যেটাকে বলি, সেটা নিয়েও আমাদের কিন্তু সমন্বয় আসে। হ্যাঁ, তাহলে এখন সেটা নিয়ে যদি আমাদের সমন্বয় বলে, এখন আমি আপনাদেরকে যদি কোয়েশ্চেন করি যে আধুনিক হিসাব যে 5 প্রকার আছে তার ভিতর সম্ভার বা যেটাকে আমরা মণিহারি বলি, ঠিক আছে, তাহলে এইটা আধুনিক হিসাবে কোন হিসাব হবে? তাহলে এখন যদি আমাদের বলে যে এটা আমাদের আধুনিক হিসাবের যদি কথা বলা হয়, আমরা অনেকে সবার কাছ থেকে অ্যান্সার আমি দুইটাই পাবো আশা করি। একটা, অনেকে বলবেন এটা হলো সম্পদ, অনেকে বলবেন যে না এটা সম্পদ না, এটা আবার কি, অনেকে বলবেন না এটা আমার ব্যয়। তাহলে এখন এটা হলো স্বাভাবিকের নিয়ম, এই যে একটু আগে আমরা একটা জিনিস পড়লাম না বা আমরা দেখলাম না যে এটা স্বাভাবিকের নিয়ম আর এটা কি ব্যতিক্রমের নিয়ম। তাহলে স্বাভাবিকের নিয়মে আমাদের এটা সাধারণত কি হয়, মণিহারি বা সম্ভার। স্বাভাবিকের নিয়মে হয় ব্যয়, আর ব্যতিক্রমের নিয়মে কি হয়, সম্পদ। বোঝা গেছে? তো এখন আমরা তো একটু আগেই বললাম যে স্বাভাবিক আর ব্যতিক্রমের দরকার নাই, আমরা যদি এটাকে ব্যয় দেখাই তাহলে সেটা সমন্বয় দিব সম্পদের জন্য, আর যদি সম্পদ দেখাই তাহলে সমন্বয় দিব কিসের জন্য, ব্যয়ের জন্য। তাহলে দেখি যে মণিহারি বা সম্ভার সম্পর্ক বা এই যে সাপ্লাই সম্পর্কিত আমাদের যে তথ্যগুলো আছে সেটা আমরা কিভাবে করব। আচ্ছা, তাহলে এখন ধরুন আমাদেরকে বলল যে আমরা মোটামুটি বছরে আহ মনিহারি বা আমাদের এই যে সম্ভার যেটা বলি বা সাপ্লাই যেটা বলি যাই বলি, এটা আমাদের ধরুন বছরে সাপ্লাইজের পরিমাণ ছিল বা সাপ্লাইজ ক্রয় ছিল 12,000 টাকা, ঠিক আছে। আর বছর শেষে বলছে অব্যবহৃত কত, আচ্ছা অব্যবহৃত ধরুন আমাদের বললো যে অব্যবহৃত আছে 5,000 টাকা, ঠিক আছে। তার মানে আমি বছরে অনিহারি বা আমাদের যেটা সাপ্লাইজ আছে বা সম্ভার আছে এটাকে আমরা ক্রয় করছিলাম 12,000 টাকা পুরো বছরে, কিন্তু আমার কি বললো যে এখানে অব্যবহৃত আছে 5,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে কি করি যে এই ক্রয়ের ক্ষেত্রে আমরা জাবেদাটা কি দিই স্বাভাবিকের নিয়মে। আচ্ছা, এখানে শুধু আমি লিখলাম, মানে হলো এটা আমার স্বাভাবিকের নিয়ম। স্বাভাবিকের নিয়মে আমরা এটাকে কি করি যে মনিহারি খরচ, খরচকে ডেবিট করি কত, 12,000 টাকা। আর আমরা কি করব, আর এটার জন্য আমরা কি করি নগদকে ক্রেডিট করি। তাহলে দেখুন তো এইখানে যেহেতু আমরা স্বাভাবিকভাবে মনিহারি খরচ হিসেবে দেখাচ্ছি, তার মানে এটা আমি খরচ হিসেবে যদি দেখাই তাহলে আমার বছর শেষে আমার দিতে হবে কত টাকার, মানে কিসের জন্য, সম্পদের জন্য। তার মানে আমার 12,000 টাকা ব্যয় হইলে 5,000 টাকা অব্যবহৃত আছে, তাহলে এইটাই আমার কি, এই 5,000 টাকা আমার জন্য সম্পদ। তাহলে আমরা স্বাভাবিকের যেহেতু খরচ দেখাইছি, তাহলে আমি এটার জন্য কি সমন্বয় করব,
সম্পদের জন্য, তাহলে আমার সম্পদ হিসেবে আছে কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা সমন্বয়টা কি দিব এখন? তাহলে এখন আমরা সমন্বয়টা দিব হচ্ছে যে অব্যবহৃত মণিহারি ডেবিট কত? 5,000। আর মণিহারি খরচ বা শুধু মণিহারি ক্রেডিট 5,000। হ্যাঁ, সাপ্লাইজের বাংলাই হচ্ছে হলো মণিহারি। ঠিক আছে, আমরা যে সাপ্লাইজ যেটা আছে, সাপ্লাইজের বাংলাই হচ্ছে হলো মণিহারি। এটাকে আবার অনেকে সম্ভার বলে, সম্ভার। এটা আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা মোটামুটি এখানে ধরে নিচ্ছি যে আমরা এটাকে খরচ হিসেবে দেখাইছিলাম। এর জন্য আমরা কিসের জন্য সমন্বয় করব? সম্পদের জন্য। তো আমাকে বলছে অব্যবহৃত 5,000। তো অব্যবহৃত যদি 5,000 থাকে তাহলে আমরা শুধু কি সম্পদের জন্য দিব। এর জন্য আমরা সম্পদকে বাড়াই দিলাম কি অব্যবহৃত মণিহারি 5,000 ডেবিট। আর মণিহারি যে খরচ আছে বা মণিহারি খরচ বা শুধু মণিহারি লিখেও 5,000 কি করলাম আমরা ক্রেডিট করলাম। বোঝা গেছে? তো এটা হলো আমার স্বাভাবিকের নিয়ম ছিল। এখন যদি আমরা ব্যতিক্রমের নিয়মে থাকি তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, ধরেন এখন ব্যতিক্রমে কিন্তু আমরা তখন আমরা এটাকে আমরা কি হিসেবে লিপিবদ্ধ করি না জেনারেল বা প্রাথমিকভাবে, তখন কিন্তু এটাকে শুধু মণিহারি হিসাবে ডেবিট করি। কি বললাম? তখন আমরা ডেবিট করি মণিহারি হিসাব ডেবিট কত? 12,000। আর নগদকে ক্রেডিট করি কত টাকায়? 12,000 টাকায়। ঠিক আছে, তাহলে এটা হলো আমার মনিহারি। দেখেন এখানে কিন্তু আমি খরচ লিখি নাই। মনিহারি স্বাভাবিক হলো আমাদের জন্য কি খরচ হিসেবে, কিন্তু আমি এখানে খরচ না লেখার জন্য এটাকে আমরা মোটামুটি ধরে নিচ্ছি এটা আমার কি হিসেবে লিপিবদ্ধ করছি আমি? সম্পদ হিসেবে। বুঝাইতে পারছি? তার মানে প্রাথমিকভাবে আমরা মনিহারি লেখার জন্য খরচ কথাটা না লিখায় আমরা ধরে নিচ্ছি এটাকে আমরা কি হিসেবে লিখছি? সম্পদ হিসেবে। তো আমরা যদি সম্পদ হিসেবে দেখাই তাহলে এটা সমন্বয় কি দেয়? তাহলে এটার জন্য আমরা সমন্বয় দেই কি ব্যয়। তাই না? তার মানে আমরা যেহেতু এটাকে সম্পদ হিসেবে দেখাইছি, এখন আমরা কত টাকার ব্যয় হয়েছে সেটার জন্য সমন্বয় দিব। তাহলে দেখুন তো আমরা কি বলছে, 12,000 টাকা ক্রয় করছিলাম, ব্যবহার করছি সরি অব্যবহার করছি কতটুক? 5,000। তাহলে 5,000 টাকা যদি অব্যবহৃত থাকে, আমি এটাকে সম্পদ দেখাইছি, তাহলে আমার ব্যয় কতটুকু হয়েছে বা ব্যবহার কতটুকু হয়েছে? তার মানে 5,000 টাকা ব্যবহার করলে আমার অব্যবহৃত আছে কত টাকা? 7,000 টাকা। তাহলে এখন আমরা সমন্বয় করব কতটুকের জন্য? যতটুক ব্যয় হয়েছে, তার মানে 7,000 টাকা আমরা ব্যবহার করে ফেলছি বা খরচ হয়ে গেছে বা ব্যয় হয়ে গেছে। এর জন্য আমরা সমন্বয় দিব 7,000 টাকার জন্য। তাহলে এখন এটা সমন্বয় দিব ব্যতিক্রমের নীতিতে, বা যদি এটাকে আমরা সম্পদ হিসেবে দেখাই তাহলে সমন্বয় হবে মনিহারি খরচ ডেবিট কত? 7,000 টাকা, যেহেতু 7 মাসের আমরা ব্যবহার করছি। আর তখন কি হবে? তখন শুধু মনিহারি ক্রেডিট করে দিব সম্পদ হিসেবে। এখনো কি কারো কোনো কনফিউশন আছে বা এখনো বুঝেন নাই এমন কেউ আসছেন যে আমরা এই সমন্বয়টা বুঝি নাই এবং এই মনিহারি সংক্রান্ত এই হিসাবটা যা লিখছি সেটা বুঝেন নাই?
একটু কাইন্ডলি জানান, যদি না বুঝে থাকেন একটু কাইন্ডলি জানান। আচ্ছা, তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো যেহেতু আপনারা বুঝতে পেরেছেন, তাহলে এটা হলো আমাদের অগ্রিমের জন্য ছিল। দেখেন আমি যেটা যেটা মনিহারি যদি বাদ দিই, তাহলে আগের আমরা অগ্রিম ব্যয়ের জন্য আমরা করলাম, অগ্রিম আয়ের জন্য করলাম। তাহলে আমাদের লেনদেন সাধারণত যদি বাকির ক্ষেত্রে বলি, তাহলে দুই ধরনের হতে পারে না? একটা অ্যাডভান্স পেতে পারি, আর একটা কি আমাদের বকেয়া থাকতে পারে বা অ্যাক্রুয়ালস থাকতে পারে। তাহলে বকেয়া যদি থাকে তখন আমাদের সমন্বয়গুলো কি হবে? ঠিক আছে, এখন কথা হচ্ছে বকেয়াতে আমাদের কোনো ঝামেলা নাই। কি বললাম? বকেয়া রিলেটেড আমাদের যেগুলো ট্রানজাকশন আছে সেখানে কোনো ধরনের ঝামেলা নাই। তাহলে কি বললাম, আমাদের অগ্রিম যেটা আছে অগ্রিম রিলেটেড, অগ্রিম কি কি হইতে পারে? অগ্রিম আমার আয়ও হইতে পারে, অগ্রিম আমার ব্যয় হইতে পারে। তাহলে আমাদের অগ্রিমের যত সমন্বয় আছে সেটা আমরা শেষ করে ফেলছি। তাহলে বাকি থাকে কি? বকেয়া। তাহলে বকেয়াও আমার কি হতে পারে? দুই রকম হতে পারে না কি? বকেয়া আয় হতে পারে, আর কি বকেয়া ব্যয় হতে পারে। তাহলে বকেয়া আমার অগ্রিম তো মোটামুটি শেষ, অগ্রিম সব বুঝতে পেরেছি। এটা স্বাভাবিকের নিয়ম হতে পারে, ব্যতিক্রমের নিয়ম হতে পারে। আর কখন ব্যতিক্রম কখন স্বাভাবিক সেটা আমরা মোটামুটি ধরে নিছি। আর স্বাভাবিক ব্যতিক্রম না হলেও টাকার অ্যামাউন্টটা আমরা কিভাবে ধরে নিব সেটাও দেখছি। ঠিক আছে, যে আমরা কি ধরলাম মোটামুটি অগ্রিমের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে বলছি যদি আমার আয় দেখায় প্রাথমিক, তাহলে তার সমন্বয় করব দায়ের জন্য। আর যদি প্রাথমিকভাবে দায় দেখায় তাহলে আমরা সমন্বয় করব আয়ের জন্য। আর এই যে অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে কি বললাম, যদি অগ্রিম ব্যয়কে আমরা যদি শুধু আসলেও ব্যয় হিসেবে দেখাই তাহলে সমন্বয় করব সম্পদের জন্য। আর যদি আমরা সম্পদ হিসেবে দেখাই অগ্রিম ব্যয়টাকে, তাহলে আমরা সমন্বয় করব কিসের জন্য? যে সম্পদ দেখাইলে শুধুমাত্র ব্যয়ের জন্য। ঠিক আছে, তাহলে এই যে আমাদের অগ্রিমের কাজ শেষ। এখন আমরা কি দেখব? বকেয়া দেখব। এখন কথা হচ্ছে যে এই যে অগ্রিমের ক্ষেত্রে কিন্তু আমার স্বাভাবিকের নিয়ম বা ব্যতিক্রমের নিয়ম হতে পারলেও বকেয়ার ক্ষেত্রে আমার কি নাই? কোনো ধরনের স্বাভাবিক বা ব্যতিক্রম নাই। ইম্পর্টেন্ট একটা কথা বললাম, কিন্তু কাইন্ডলি যেন মনে থাকে, মাথার ভিতর একবারে গেঁথে নিবেন যে বকেয়ার ক্ষেত্রে কি নাই? কোনো ধরনের আমাদের ব্যতিক্রমের নীতি নাই। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্বাভাবিক জাবেদা, কি বললাম? স্বাভাবিক জাবেদাটাই হলো আমাদের জন্য সমন্বয়। কি কোন ক্ষেত্রে? অগ্রিমের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাথমিক একটা জাবেদা ছিল, অতিরিক্ত আমার বছর শেষে কি করতে হয়েছে? একটা সমন্বয় দিতে হয়েছে অগ্রিমের ক্ষেত্রে। কিন্তু বকেয়ার ক্ষেত্রে কি বললাম, আমরা স্বাভাবিক যে জাবেদা দিব সেটাই আমার কিসের কাজ করে দিবে? সমন্বয়ের কাজ করে দিবে। তার মানে আমাদের কি করতে হবে না আর অতিরিক্ত ভাবে কোনো একটা প্রাথমিক মানে দাখিলা যেটা দিব তার পরবর্তীতে আর কি করার দরকার নাই, আমাদের অতিরিক্ত ভাবে সমন্বয়ের দরকার নাই। তার মানে বলছে যে বকেয়ায় আমার স্বাভাবিক জাবেদাও যা, সমন্বয়ও তাই। তাহলে এটা কিভাবে হয় একটু দেখি। আচ্ছা, এটা মুসলাম না, এটা রেখে দিই এভাবে। এই ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ধরেন বকেয়া আয় আছে, কি বললাম? বকেয়া আয় 5,000। বকেয়া আয় 5,000। তাহলে এটার জন্য আমরা জাবেদা কি দিব? বকেয়া আয় মানে কি? আমার প্রাপ্য হিসাব না? তাহলে এটার আমরা জাবেদা কি দেই? প্রাপ্য হিসাব ডেবিট 5,000। আর এই যে বকেয়া আয় দিলাম, ধরেন এটাকে আমরা যেহেতু এখন আছে, প্রাপ্য হিসাবকে ডেবিট করলাম। আর ধরেন সাপোজ এটা বাকিতে আমরা বিক্রয় করেছি, ঠিক আছে? তাহলে বিক্রয় হিসাবকে, বা যদি সেবা দেই তাহলে সেবা আয়, বিক্রয় বা সেবা আয়কে আমরা কি করি? ক্রেডিট করি
5,000। তাহলে এইটাই আমার প্রাথমিক জাবেদা বা এটাই আমরা জাবেদা দেই, আর এইটাই আমার জন্য কি হিসেবে কাজ করতেছে, সমন্বয় হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? তাহলে এখন ধরেন আরেকটা যদি কথা বলা হয়, তাহলে বকেয়া, তো এটা আমরা কি দেখলাম, আয় দেখলাম। যদি বকেয়া ব্যয় থাকে, তাই না? যেমন ধরুন আমার 5 মাসের বাড়ি ভাড়া বকেয়া আছে। ঠিক আছে, কি বললাম, 5 মাসের বাকি বাড়ি ভাড়া বকেয়া আছে, ধরেন প্রত্যেক মাসে 2,000, 10,000 টাকাই একবার সরাসরি বলে দিই। 10,000 টাকা কি আছে, আমার বাড়ি ভাড়া বকেয়া আছে। তাহলে এটা যদি আমার বকেয়া থাকে, তো বললাম যে 10 মাসের, যাই হোক, 10,000 টাকা যদি বাড়ি ভাড়া বকেয়া থাকে, এটা স্বাভাবিক আমরা জাবেদা কি দিব, যে ভাড়া খরচ ডেবিট, তাই না? আচ্ছা, ভাড়া খরচকে ডেবিট করে দিলাম। আর এখন আমার যেহেতু বকেয়া আছে, তাহলে বকেয়া থাকলে কি করি, বকেয়া বাড়ি ভাড়া বা বকেয়া ভাড়া ক্রেডিট 10,000। তার মানে এইটা কি, আমরা শুধু প্রাথমিক জাবেদায় এটা লিখতাম না? তো এই প্রাথমিক জাবেদায় বকেয়ার ক্ষেত্রে বলছি যে প্রাথমিক যেটা জাবেদা থাকবে সেটা আমার কি হিসেবে কাজ করবে, সমন্বয় হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছেন? তাহলে এখন কথা হচ্ছে যে এই স্বাভাবিকের যে নিয়ম যেটা থাকলো বা যেটা আমরা দেখলাম, এই স্বাভাবিক, সরি, এই বকেয়ার ক্ষেত্রে আমাদের স্বাভাবিক জাবেদাটাকে আমরা কি ধরে নিলাম, সমন্বয় হিসেবে ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে যে এইটা রিলেটেড আমাদের যে সবসময় সমন্বয় আসবে সেটা না, আমাদের এর পাশাপাশি একটা আসে, যে ধরুন এটা যদি আমরা সমন্বয় করি তাহলে আমার হিসাবে কি প্রভাব পড়বে, যদি সমন্বয় না করি তাহলে কোন ধরনের প্রভাব পড়বে। বুঝাইতে পারছি কি আমি ব্যাপারটা? তাহলে এই ধরনের যদি কোয়েশ্চেন আসে, আচ্ছা, আপনাদের নিজেদের করার জন্য আমি একটা সমন্বয় দিই, আপনারা নিজেরা কাইন্ডলি করে কমেন্টে জানাবেন। ধরুন আমাদের বলে দিল রেওয়া মিলে সোমবার হিসাব 20,000 টাকা। কোয়েশনটা কি বলছি, রেওয়া মিলে সোমবার হিসাব 20,000 টাকা, বছর শেষে অব্যবহৃত আছে, অব্যবহৃত সম্ভার। এই সম্ভারটাই আমাদের কি, মনিহারি, বা এটাই আমাদের সাপ্লাইজ। বলছে যে বছর শেষে আমাদের অব্যবহৃত সম্ভার আছে 8,000 টাকা। তাহলে এখন আপনাদের কাছে এটা আপনাদের টাস্ক, আপনারা বলেন যে এখন আমাদের এটা সমন্বয় জাবেদা কি হবে। কোশ্চেনটা, রেয়া মিলে সম্ভার হিসাব 20,000 টাকা, বছর শেষে আমাদের অব্যবহৃত সম্ভার 8,000 টাকা। তাহলে এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে কি করতে হবে আপনাদের, এখন আপনাদের সমন্বয় করতে হবে। তাহলে বলেন এখন সমন্বয় কি হবে, সমন্বয় জাবেদা কি, এবং টাকার পরিমাণ কত হবে, বলেন আপনারা। কোশ্চেনটা ছিল রেয়া মিলে সম্ভার হিসাব 20,000, অব্যবহৃত সম্ভার 8,000। রেয়া মিলে সম্ভার হিসাব 20,000, অব্যবহৃত সম্ভার 8,000। ঠিক আছে? তাহলে আমাদের জন্য সমন্বয় কি হবে, কাইন্ডলি
যদি এটা বুঝতে পারেন তাহলে মোটামুটি আমরা বুঝে নিব যে আপনি আসলে বুঝতে পেরেছেন, আর যদি মনে হয় যে না হয় নাই তাহলে তো কিছু করার নেই। কাইন্ডলি তাড়াতাড়ি একটু রেসপন্স করেন যাতে বুঝতে পারি। আচ্ছা দেখুন, এই ক্ষেত্রে আমাদের রেয়া মিলে কি বলে দিয়েছে? রেয়া মিলে বলে দিয়েছে যে আমাদের সোমবার ছিল 20,000 টাকা, অব্যবহৃত বলছে 8,000। এখন আমরা একটু আগে দেখলাম না যে সোমবারের ক্ষেত্রে আমার দুই রকম হতে পারে, মানে আমাদের এই কি যেন বললাম, মনিহারি, মনিহারি আমাদের দুই ভাবে হতে পারে না। মনিহারিকে আমরা প্রাথমিকভাবে সম্পদ হিসেবেও দেখাইতে পারি, আবার মনিহারিকে আমরা সম্পদের পাশাপাশি কি হিসেবেও দেখাইতে পারি, ব্যয় হিসেবেও দেখাইতে পারি। তাহলে এখন আমি কত টাকার জন্য এটা আমরা করব, ঠিক আছে? তাহলে এখন জিনিসটা হচ্ছে এইটার জাবেদা হবে, এটা যদি আমরা সমন্বয় করি তাহলে এটা হবে হলো মনিহারি খরচ ডেবিট 12,000, মনিহারি ক্রেডিট 12,000। এটা হলো এটা সমন্বয়, কিন্তু কেন? কারণটা দেখুন, এখানে কারণটা খুবই সিম্পল। এখানে রেয়া মিল আমি কি হিসেবে বলছি দেখুন তো, সোমবার হিসাব। তার মানে সোমবার মানে মানে হলো ধরুন, আচ্ছা সোমবারের জায়গায় আমি জাস্ট যদি মনিহারি বলি, ধরুন এটার একটা নাম আমি বলে দিলাম মনিহারি, ঠিক আছে? তাহলে যদি বললাম যে রেয়া মিল আমার মনিহারি হিসাব কত, 20,000 টাকা, আর এখানে বলছে অব্যবহৃত সোমবার বা অব্যবহৃত মনিহারি 8,000, তাহলে এখন আমি 8,000 টাকায় যে অব্যবহৃত 8,000 টাকার সমন্বয় না দিয়ে আমি কেন 12,000 টাকার সমন্বয় দিলাম? ঠিক আছে, কি বললাম? আমি কিন্তু সমন্বয় 8,000 টাকার জন্য দেই নাই, কত টাকার জন্য দিছি? 12,000। কারণ কি? কারণটা দেখেন, রেয়া মিলে আমাকে কি বলছে দেখেন তো, সোমবার হিসাব বা মনিহারি হিসাব। কিন্তু মনিহারিকে স্বাভাবিক নিয়মে আমরা কি হিসেবে জানি? খরচ। আমাকে কি রেয়া মিলে বলছে যে মনিহারি খরচ? আমাকে কি খরচের কথা উল্লেখ করছিল রেয়া মিলে? রেয়া মিলে কিন্তু খরচের কথা উল্লেখ করে নাই। তার মানে খরচের কথা উল্লেখ না করার জন্য আমাকে এটাকে কি হিসেবে ধরে নিতে হবে? সম্পদ হিসেবে ধরে নিতে হবে। তার মানে খরচ যেহেতু আমাকে বলে নাই, আমাকে শুধু বলছিল রেয়া মিলে সোমবার হিসাব কত, 20,000, বা মনিহারি হিসাব 20,000, তার মানে এটাকে আমরা ধরে নিচ্ছি সম্পদ। তাহলে সম্পদ থাকলে আমরা কিসের জন্য সমন্বয় করি? সম্পদ থাকলে ব্যয়ের জন্য সমন্বয় করি। তাহলে আমার যদি 8,000 টাকা অব্যবহৃত থাকে, তার মানে আমি ব্যবহার করছি বা খরচ হয়েছে কত, 12,000। এর জন্য আমার এই যে সমন্বয়টা কি হয়েছে, মনিহারি খরচ 12,000 ডেবিট, আর মনিহারিকে ক্রেডিট করছে কত, 12,000। কিন্তু ধরেন এখন যদি আমাদের এই কোয়েশ্চনটা একটু চেঞ্জ করে দেই আমরা, তাহলে কিন্তু সমন্বয়টাও চেঞ্জ হয়ে যাবে। কি? এখন যদি এই সেম কথাটাই যদি এইভাবে লেখা থাকে যে রেয়া মিলে মনিহারি খরচ 20,000, কি বললাম? রেয়া মিলে মনিহারি খরচ হিসেবে লেখা আছে 20,000, আর অব্যবহৃত সম্ভার বা অব্যবহৃত মনিহারি কি আছে, 8,000। তাহলে এই ক্ষেত্রে আমাদের আবার সমন্বয় কি হবে? এই ক্ষেত্রে সমন্বয়টা কিন্তু আবার চেঞ্জ হবে। কোশ্চনটা আগের মতোই, জাস্ট একটু চেঞ্জ এনেছি, একটা কথায় চেঞ্জ আনছি। কথাটা কি চেঞ্জ আনছি? যে এই ক্ষেত্রে আমরা বলছি যে রেয়া মিল মানে আমাদের রেয়া মিলে মনিহারি খরচ 20,000, আর ব্যবহৃত মনিহারি কত, সরি অব্যবহৃত মনিহারি 8,000। কেমন? এই ক্ষেত্রে কিন্তু টোটাল আমরা কোয়েশ্চনটাই চেঞ্জ হয়ে গেছে। আগে শুধু আমার রেয়া মিলে মনিহারি ছিল, কিন্তু এই ক্ষেত্রে আর কি নাই, মনিহারি নাই। এখন শুধু কি আছে? এখন শুধু মনিহারি খরচ আছে। আগের বার মনিহারি লেখার জন্য এটাকে আমরা সম্পদ হিসেবে ধরছি, কিন্তু এখন এটা অব্যবহৃত মনিহারি, সরি মনিহারি খরচ থাকা, এটাকে আমরা এখন কি হিসেবে নিতে হবে? সরাসরি বলে দিছে খরচ। তাহলে এখন যেহেতু আমাকে এটা সরাসরি খরচ বলে দিছে, তাহলে এখন আমার এটা কিসের জন্য সমন্বয় করব, কতটুকুর জন্য সমন্বয় করব? যতটুকু আমার কি হয়েছে,
অব্যবহৃত আছে, তার মানে এটা আমার ব্যয় হিসেবে বলেই দিছে, প্রাথমিকভাবে তারা কি ধরছে, ব্যয়। তাহলে এখন আমার এটা কিসের জন্য সমন্বয় দিব, সম্পদের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমার জাবেদা হবে অব্যবহৃত মণিহারি ডেবিট আর মণিহারি খরচ ক্রেডিট। কত টাকায়? এটা টাকা হবে কিন্তু আবার এখন কিন্তু 8,000। বুঝা গেছে? আপনারা কিন্তু উল্টাই ফেলতেছেন জিনিসটা। এই যে যারা কমেন্ট করছেন বা করেছেন, তারা কিন্তু ব্যাপারটা টোটালি সম্পূর্ণটাই উল্টাই ফেলছেন। কি উল্টাই ফেলছেন খেয়াল করছেন? আমাদের রেয়া মিলে দিয়ে দিছে কি, মনিহারি খরচ। তো খরচ দিলে আমরা কিসের জন্য সমন্বয় করব? খরচ দিলে আমরা সম্পদের জন্য সমন্বয় করব না? তাহলে আমার সম্পদ কতটুকু? যতটুকু অব্যবহৃত আছে। তাহলে আমার অব্যবহৃত কতটুকু? 8,000 টাকা। তাহলে আমার যেহেতু অব্যবহৃত আছে 8,000, তার মানে আমি জাবেদাটা দিব কিসের জন্য? সম্পদের জন্য। এর জন্য আমার এখন আমার কি করতে হবে? অব্যবহৃতকে ডেবিট করতে হবে আর মনিহারিকে কি করে দিতে হবে? ক্রেডিট করতে হবে। ফর দ্য লাস্ট টাইম আই এম আস্কিং, যে কে বুঝেন নাই ক্লিয়ারলি, যদি এটা কেউ না বুঝেন তাহলে একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, এই জিনিসটা দিয়ে আজকে আমরা মোটামুটি ক্লাসের এন্ড করে দিব। এখানে আমরা সাম করব। তো তারপরে আবারও আমি বললাম আপনাদেরকে বলতে, যে আপনারা যদি ক্লিয়ার না হন তো ক্লিয়ারলি স্টেট করেন, আমি বুঝিয়ে দিব। আর যদি মনে হয় যে না বুঝতে পেরেছেন তাহলে তো হলোই। আমাদের এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্টটা টোটালি ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? কেন এখান থেকে ইম্পর্টেন্ট নোট, এখান থেকে আমাদের কোশ্চেন আসেই এবং আসবেই। ঠিক আছে? তো এর জন্য এটা আমরা মাথায় রাখবো। আর অবশ্যই অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাতে হবে। এখন আপনারা যদি আমাদের না জানান বা সহযোগিতা না করেন, তা আমরা মোটামুটি ধরে নেই যে আপনারা বুঝতে পেরেছেন। এখন অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে তো অসুবিধা নেই আমাদের, তাই না? তো আপনাদের ভাইয়েরা যারা আছে, যারা ক্লাস নেয়, তাদের মোটামুটি একটা থাকে যে না আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে আমার তো আর ইসের কোয়েশ্চেন নাই, আমার প্রবলেম নাই। আপনারা যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ। এখন না বুঝে যদি ক্লাসটা শুধু শুধু এই যে ওয়েস্ট করেন, ওয়েস্ট অফ টাইম, তাহলে এখানে আমাদের কোনো লস নাই, টোটালটা লসই হলো আপনাদের। ঠিক আছে? তো যদি মনে হয় যে না আপনারা এটা বুঝতে পেরেছেন, তাহলে এই পর্যন্ত রাখছি আজকে আমাদের ক্লাস। তো পরবর্তী আবার সেই টাইম অনুযায়ী ইনশাল্লাহ আমরা আবার দেখা হবে। তো ততদিন ভালো থাকেন, আর বাসায় একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন। যদি কোনো ধরনের প্রবলেম হয় তো আমাকে কাইন্ডলি একটু ক্লাসের ভিতর, যখন আবার নেক্সট ক্লাস হবে যে বৃহস্পতিবার সকাল 9টায়, তখন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? যে ভাই আমার এটা লাস্ট ক্লাসে বা আমি বাসায় এটা প্র্যাকটিস করেছি, আমার এটা একটু প্রবলেম হয়েছে। তো সেটা ক্লাসের প্রথম দিকে হোক বা শেষের দিকে হোক, একটু কাইন্ডলি জানাবেন। এই যে আমি যে ক্লাস শেষে আমরা বলি যে আপনার কোনো পার্সোনাল প্রবলেম, মানে আপনার যদি এই ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে এখন যদি আপনারা যে শেয়ারটা না করেন তাহলে তার আমরা বুঝতে পারবো না। তা বলছি যে মোটামুটি এইগুলো আপনার বাসায় প্র্যাকটিস করুন। আর তারপর যদি কোনো প্রবলেম হয় কাইন্ডলি আমাদের স্টেট করে দিবেন ক্লাসের একবারই প্রথমে অথবা ক্লাস শেষের দিকে, যাতে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। কেমন? তো আজকে মোটামুটি আমরা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। হ্যাঁ।